এর মধ্যে বাবাই, মাহি, আরাফেরা সবাই এলে সারা সবার সাথে রোদ আর রোদ্রি পরিচয় করিয়ে দেয়। রোদ আর রোদ্রিকে নিয়ে কাড়াকড়ি চলছে কে বেশি আদর করতে পারে। রোদ্রি এসব সহ্য করতে না পেরে বলে, রোদ্রি বলে, মাম্মা তোমার এত রিলেটিভ আমার এই ছোট মাথায় কি করে এত নাম মনে রাখবো? বিরক্ত ভাব নিয়ে রোদ্রির কথায় সবাই ফিক করে হেসে দেয়। সবাই যে যার মতো ব্রেকফাস্ট করে নেয়। রোদ আর রোদ্রিকে মাহিরের বাবাই মামুনি নিজের হাতে খাইয়ে দেয়। সারা ওর পরিবারের লোকদের সাথে তেমন কোনো কথা বলেনি, কিছু জিজ্ঞাসা করলে হা বা না এর মধ্যে উত্তর দিয়েছে। মাহির সারার সাথে আর কথা বলেনি, ও রোদ আর রোদ্রিকে নিয়ে মেতে আছে। রাজ সবাইকে নিয়ে সমুদ্র সৈকতে ঘুরতে যায়। বিয়েতে এখনো অনেক দিন বাকি আছে বিধায় 2-3 দিন ওরা কক্সবাজারে ঘোরাঘুরি করবে। রোদ রাজের কোলে আর রোদ্রি আরফিনের কোলে করে ঘুরে বেড়াচ্ছে। সারা ওদের থেকে একটু দূরে কোলাহল মুক্ত পরিবেশে এসে নিজ মনে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে থাকে। মাহির এসে কখন যে সারার পিছনে দাঁড়িয়েছে সেদিন সারার খেয়াল নেই, ও তো প্রকৃতির সাথে নিজের কষ্টগুলো ভাগ করে নিতে ব্যস্ত। মাহির ধীর কণ্ঠে সারাকে বলে, মাহির বউ। সারা চমকে উঠে পিছন ফিরে মাহিরকে দেখে পুনরায় আবার সমুদ্রের দিকে তাকিয়ে বলে, সারা বউ? তাচ্ছিল্য করে, মিস্টার খান আপনি কোথাও ভুল করছেন। মাহির, আমি কোথাও ভুল করছি না বউ, তুমিই আমার বউ। তুমি বলতে না দিয়ে, সারা 5 বছর আগে আমি কারো বউ ছিলাম, কারো বাড়ির পুত্রবধূ ছিলাম, কারো বাড়ির মেয়ে ছিলাম, কারো ভাবি ছিলাম, কারো বোন ছিলাম, কারো ভালোবাসার মানুষ ছিলাম। কিন্তু 5 বছর আগে এক অভিশপ্ত রাতে আমি আমার আপনজনের কাছে মৃত হয়ে যাই। এখন শুধু আমার একটাই পরিচয়, আমি রোদ আর রোদ্রি মাম্মা। সুতরাং আমাকে মিথ্যা কোনো সম্পর্কের বাঁধনে বাঁধার চেষ্টা করবেন না। শান্ত গলায় মাহির সারার সামনে গিয়ে বলে, মাহির, আমি জানি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। ওই দিন তোমার কথা না শুনে আমি অনেক বড় ভুল করেছি, তার শাস্তি আমি 5 বছর ধরে পাচ্ছি। প্লিজ সারার হাত ধরে, বউ আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। কথা দিচ্ছি কখনো অভিযোগ করার সুযোগ দেব না। সারা মাহিরের হাত সরিয়ে দিয়ে রাগী চোখে তাকিয়ে ঝাঝালো কণ্ঠে বলে, সারা, আমি আমার সন্তানদের আপনাদের সাথে মিশতে দিয়েছি মানে এই নয় আমি আপনাদের ক্ষমা করে দিয়েছি। কেন মিশতে দিয়েছি জানেন? আর 5টা বাচ্চার মতো ওদেরও পাপা ছিল, একটা বড় পরিবার ছিল, এসব জানার জন্য। মাত্র 15 দিনই তো আমরা এখানে আছি, ততদিন না হয় আপনি ওদের কাছে একজন ভালো পাপা হয়ে থাকলেন। তারপর আপনি আপনার রাস্তায় আর আমরা আমাদের রাস্তায়। আর সবথেকে বড় কথা, আমার মতো খারাপ মেয়ের সাথে আপনার জীবন সুতোয় বাঁধতে হবে না। সারা আরো কিছু কড়া কথা বলে ওখান থেকে চলে যায়। সারার বলা কথাগুলো মাহিরের বুকে তীরের মতো বিঁধে। মাহিরের অজান্তেই চোখ দিয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। মাহির সারার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে যতক্ষণ পর্যন্ত সারা ভিড়ের মধ্যে হারিয়ে না যায়। সারা মাহিরের চোখের আড়াল হলে মাহির এক পা করে সমুদ্রের পাড়ে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। সমুদ্রের একটা ঢেউ আছড়ে পড়ছে মাহিরের গায়ে। মাহিরের চোখের পানি আর সমুদ্রের পানি এক হয়ে যাচ্ছে। মাহির এক দৃষ্টিতে সমুদ্রের দিকে তাকিয়ে ভাবে, মাহিরের একটা আঘাতে সারা কতটা বদলে গেছে। যে সারা কখনো মাহিরকে কষ্ট দিয়ে কথা বলতো না, সে সারা আজ মাহিরকে কষ্ট দিতে 2 বার ভাবে না। এসব ভেবে মাহিরের ইচ্ছে করছে সমুদ্রের বুকে ঝাঁপ দিতে। কিন্তু ওর ভালোবাসার মানুষটা যে ওর উপর অভিমান করে আছে। যে করেই হোক ওকে সারার মান ভাঙাতে হবে। মাহির এসব আকাশ কুসুম ভাবছে তখন কে যেন ওর কাঁধে হাত রাখে। মাহির পিছনে তাকিয়ে দেখে রাজ দাঁড়িয়ে আছে।
মাহির কিছুক্ষণ রাজের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে সামনের দিকে ফিরে মাথা নিচু করে বলে, মাহির, ভালোবাসায় এত কষ্ট কেন বলতে পারো রাজ? ভালোবাসালেও কষ্ট, না বাসলেও কষ্ট। পৃথিবীতে ভালোবাসা নামক বস্তুটা না থাকলে বোধহয় প্রেমিক প্রেমিকারা এত কষ্ট পেত না। উঠে দাঁড়িয়ে রাজের দিকে ফিরে আবার বলতে শুরু করে, মাহির, জানো রাজ সারা না কখনো আমার কষ্ট দেখতে পারতো না। তোমাদের মেডিকেল কলেজের প্রথম বর্ষের পরীক্ষায় সারা যখন ফার্স্ট হয় তখন আমি ওর জন্য ওর প্রিয় খাবারগুলো রান্না করি। কিন্তু জানো আমি ওই দিন রান্না করতে গিয়ে নিজের হাত কেটে ফেলি সারা, তা দেখে সে কি কান্না, সেদিন অনেক কষ্টে ওর কান্না থামাই। আমার একটু হাত কেটে গেছে বলে ও আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছে যতদিন পর্যন্ত না আমার হাত কাটা ঠিক হয়েছে। আমি অফিসে গেলে ও দুপুরে অফিসে গিয়ে নিজের হাতে খাইয়ে দিয়ে আসতো। হাসি দিয়ে কি পাগলামিটাই না কাটতো সারাদিন আমাকে নিয়ে। আর আজ ছোট নিঃশ্বাস ফেলে, আমার করা একটা ভুলের জন্য আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটাকে হারাতে বসেছি। যে সারা আমার কষ্ট দেখলে কান্না করত, সেই সারা আজ আমায় কষ্ট দিয়ে কথা বলে, তাচ্ছিল্য করে। আসলে এসব আমার পাপের শাস্তি। আমি আমার আত্মাকে বিশ্বাস করিনি, আমি আমার আত্মাকে অবিশ্বাস করার শাস্তি পাচ্ছি। রাজ মাহিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দীর্ঘ শ্বাস ফেলে বলে, রাজ, জানো ভাইয়া, আমাদের জীবনের এমন এমন পরিস্থিতি আসে তার জন্য আমরা প্রস্তুত থাকি না। এই যেমন ধরো আমি আরো 1 বছর পর বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ওই যে পরিস্থিতি আমাকে বাধ্য করতে। তবে একদিক থেকে ভালো হয়েছে, ভালোবাসার মানুষটাকে সারা জীবনের মতো নিজের করে পাবো। পরিস্থিতি দুটো দিক আছে, একটা ভালো দিক আর একটা খারাপ দিক। তুমি খারাপ দিক না ধরে ভালো দিকটা ধরো না। তুমি 2 দিন আগেও জানতে না সারা কোথায় আছে, কেমন আছে, কিন্তু আজ সারাকে কাছ থেকে দেখতে পারছো। তোমার সন্তানদের সাথে কথা বলতে পারছো। তাহলে এতটা ভেঙে পড়ছো কেন? চিন্তা করো না, আমি জানি সারা এখনো তোমাকে ভালোবাসে। ওর ভালোবাসার বইয়ের পাতাগুলোতে অভিমানের ধুলো পড়েছে। তোমার ভালোবাসার বাতাস দিয়ে অভিমানের ধুলো সরিয়ে সারাকে তোমার করে নেও। মাহির রাজের কথা শুনে এক চিল হেসে দিয়ে বলে, মাহির, জানো ডিপ্রেশনের সময় তোমার মতো কিছু মানুষ যদি মনোবল যোগায়, যা অনেক বড় একটা প্রাপ্তি, যা তুমি আমাকে দিয়েছো। থ্যাংক ইউ রাজ। রাজ একটা মুচকি হাসি দিয়ে বলে, রাজ, এটা আমার দায়িত্ব ছিল। দেখেছো কি অবস্থা করেছো তোমার? সমুদ্রের ঢেউয়ে একদম ভিজে গেছো। চলো রিসোর্টে ফিরে চেঞ্জ করে নিবে। তোমাদের মেয়ে তখন থেকে পাপা পাপা করে যাচ্ছে, তাই তোমাকে ডাকতে এসেছিলাম। চলো এবার তোমার মেয়ের কাছে। মাহির প্রতিউত্তরে একটা হাসি দিয়ে রাজের সাথে পা মিলিয়ে হাঁটতে শুরু করে। সারা রিসোর্টে নিজের রুমে গেলে ওর চোখ ওর অবাধ্য হয়ে পড়ে। না চাইতেন ওর চোখ দিয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। সমস্ত পৃথিবী সামনে শক্ত হয়ে থাকলেও যখন একা থাকে সারা, তখন আর ঠিক থাকতে পারে না। অতীত বারবার মাথা নাড়া দিয়ে ওঠে। না চাইতেও মাহির আর ওর মিষ্টি মুহূর্তগুলো ওর চোখের সামনে ভেসে ওঠে। সারা কখনো মাহিরকে কষ্ট দিতে চায়নি, কিন্তু মাহির বাধ্য করছে সারাকে আজ এত কঠিন হতে। সারা, মাহির, জানো আজও তোমার কষ্টে আমার চোখ দিয়ে পানি পড়ে। আজ নিজেকে শক্ত করে তোমাকে অনেক কঠিন কঠিন কথা বলছি। আমি জানি তুমি খুব কষ্ট পেয়েছো আমার কথায়। বাসর রাতে তুমি আমাকে বলছিলে তুমি আমাকে ভালোবাসা শিখাবে। সেই তুমি আমাকে ভালোবাসা শিখিয়ে নিজে ভালোবাসতে ভুলে গেছে। কিন্তু দেখো, আমি আজও নিজের থেকে বেশি ভালোবাসি তোমাকে। আর তুমি? সারা একা একা অনেকক্ষণ কথা বলে, কিছুক্ষণ যেতেই রোদ আর রোদ্রি কথা মনে পড়ে সারা তদি গড়ি করে মিথিলাকে ফোন করে।
মিথিলা যখন বলে রোদ আর রোদ্রি মাহিরের সাথে শপিং এ গেছে তখন সারা স্থির নিঃশ্বাস ফেলে। সারা শাওয়ার নিয়ে নিচে নেমে হাঁটাহাঁটি করছে, রোদ আর রোদ্রি এলে একসাথে খাবে। দুপুরের এই সময়টা তেমন মানুষজন থাকে না এখানে, কিন্তু সারা নিজ ভাবনায় ব্যস্ত সময় কাটাচ্ছে। হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল সারার জীবন। রোদ আর রোদ্রির সাথে সময় কাটানো আর হসপিটাল নিয়ে ব্যস্ত থাকতো সারা। যাই হোক, এসব নিয়ে আপাতত ভাবতে চাচ্ছে না সারা। মিথিলার বিয়ে শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব আবার ইউকে ফিরে যেতে হবে সারাকে, ও আর কারো মায়ার বাঁধনে বাঁধাতে চায় না। সারা এসব ভাবতে ভাবতে চোখ যায় রিসোর্টে গেটের সামনে। মাহির খুব সাবধানে রোদ আর রোদ্রিকে গাড়ি থেকে নামাতেছে। রোদ আর রোদ্রির হাতে অনেক বড় দুটো টেডি। রোদ খুব কষ্ট করে টেডির গলা জড়িয়ে ধরে আস্তে আস্তে হেঁটে আসছে। রোদ্রি চোখ যায় সারার দিকে ও সারাকে দেখে একটা মিষ্টি হাসি দেয়। মাহির রোদ্রির হাসি অনুসরণ করে তাকলে সারাকে দেখতে পেয়ে ঠোঁটে এক চিল হাসি ফুটে উঠলে মুহূর্তেই সারার মাহিরকে বলা কথা মনে পড়লে মাহিরের হাসি বিলুপ্ত হয়ে যায়। রোদ্রি টেডির একটা কান ধরে টানতে টানতে নিয়ে চলে ওর মাম্মার সামনে। মাহিরের এমন চাউনি দেখে সারা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে মাহিরের দিকে। রোদ্রি সারার সামনে এসে মাম্মা বলে ডাকলে সারা একবার রোদ্রির দিকে আর একবার মাহিরের দিকে তাকিয়ে থেকে রোদ্রির সামনে হাঁটু গেড়ে বসে মুখে হাসি নিয়ে বলে, সারা, বলো মাম্মা। রোদ্রি টেডির কান ধরে সারার সামনে উঁচু করে ধরে বলে, রোদ্রি, দেখো মাম্মা, পাপা আমালে আল ভাইকে টেডি কিনে দিয়েছে। সুন্দর না বলু? সারা দেখে রোদ্রির টেডিটা ধরে রাখতে কষ্ট হচ্ছে, সারা টেডিটা ওর কোলে নিয়ে বলে, সারা, হ্যাঁ সুন্দর টেডি, কিন্তু এই টেডির থেকেও আমার কলিজা দুটো যে আরো বেশি সুন্দর। রোদ্রি সারার কথা শুনে খিলখিল করে হেসে দেয়। এর মধ্যে রোদ আর মাহির ও ওদের পাশে এসে হাজির হয়। রোদ সারাকে বলে, রোদ, মাম্মা পাপা আমালে আলবনকে অনেকগুলো চকোলেট আর আতক্রিম কিনে দিয়েছে। ওসব গাড়িতে আছে। পাপা বলেছে দুপুরে খাবার মাম্মার সাথে খেয়ে তারপর খেতে। সারা আর চোখে একবার মাহিরের দিকে তাকিয়ে আবার একটু পর রোদের দিকে তাকিয়ে বলে, সারা, বাবা তোমার পাপা ঠিক কথা বলছে। রোদ, রোদ্রি, তাই মাম্মা? দুজন একসাথে। সারা, হ্যাঁ কলিজারা। হেসে দিয়ে, এখন তোমরা হাঁটা শুরু করো মাম্মা, একটু তোমাদের পাপার সাথে কথা বলে এখনই এসছি। রোদ, রোদ্রি, ঠিক আছে মাম্মা। বলে রোদ আর রোদ্রি হাঁটা শুরু করে। রোদ আর রোদ্রি একটু সারাদের থেকে দূরে গেলে সারা মাহিরের দিকে তাকায়। মাহির যখন শুনল সারা ওর সাথে কথা বলতে চায়, তবে কি সারা ওকে ক্ষমা করে দিয়েছে, নাকি সকালের জন্য সরি বলবে? নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাহিরের মাথায়। সারা মাহিরকে চমকে দিয়ে শান্ত গলায় বলে, সারা, রোদ আর রোদ্রি সব শখ আহ্লাদ আপনাকে পূরণ করতে হবে না, ওদের জন্য আমি আছি। কিছুদিন পর যে যার রাস্তায় চলে যাব, তাই ওদের সাথে যত কম মিশবেন তত কম মায়ার বাঁধনে বাঁধাবেন। আমি কি বলতে চেয়েছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন? মাহির কি উত্তর দিবে এই প্রশ্নের? ওর সন্তানদের কিছু কিনে দিতে পারে না? মাহির কোনো কথা না বলে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে সারার দিকে। সারা সে দৃষ্টি উপেক্ষা করে পা বাড়ায় রোদ আর রোদ্রি কাছে যাবার জন্য। মাহির এক বুক নিদারুণ কষ্ট নিয়ে দাঁড়িয়ে আছে। সময় চলতে থাকে নিজ গতিতে। এক এক করে দিন পর হয়ে যাচ্ছে। দেখতে দেখতে মিথিলা আর রাজের বিয়ে প্রায় শেষ পর্যায়ে। কাল ওদের বিয়ে। এতগুলো দিনের মধ্যে সারা আর মাহিরের সম্পর্কে কোনো পরিবর্তন হয়নি। মাহির প্রতিদিন সারার কাছে ক্ষমা চায়, কিন্তু সারা কখনো ওকে অপমান করে, কখনো অপ্রিয় সত্যি বলে মাহিরকে কষ্ট দেয়। মাহিরের সাথে রোদ আর রোদ্রি ভালো ভাব হয়ে গেছে। সারা প্রয়োজন ছাড়া তেমন কারো সাথে কথা বলে না। সারা বিয়ের কোনো অনুষ্ঠানে যোগ দেয়নি,
রোদ, রোদ্রি পুরো অনুষ্ঠান আরফিন, যারা, আরাফ, মাহি এদের কাছেই ছিল, আর সারা নিজেকে ঘর বন্দি করে রেখেছিল। অনেক চেষ্টা করেও সারাকে কোনো কিছুতেই রাজি করাতে পারেনি কেউ। কাল সকালে মাহিন আর সারার মাম্মা, পাপা, ছোট মাম্মা আর ছোট পাপা কক্সবাজার আসবে। তারপর বিয়ে শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব সারাকে এখান থেকে ফিরে যেতে হবে। পরের দিন সকালে সারা নিয়ম মাফিক শাওয়ার নিতে, নামাজ পড়ে নেয়। রোদ আর রোদ্রি এখন ঘুমিয়ে আছে, 8টার আগে ঘুম থেকে উঠবে না। সারা ভাবল রোদ আর রোদ্রি ঘুম থেকে উঠতে উঠতে একবার সমুদ্রের পাড়ে গিয়ে হেঁটে আসবে। তাই সারা বেরিয়ে পড়ে। যারা ঘুম থেকে উঠে বারান্দা এলে দেখে সারা রিসোর্টের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে একা একা। যারা গেটের কাছে নিয়ে চারদিকে চোখ বুলালে কোথাও সারাকে দেখতে পায় না। যারা দারোয়ানকে জিজ্ঞাসা করে সারা কোন দিকে গেছে, উনি বলে দিলে যারা সে রাস্তা ধরে হাঁটা শুরু করে। বেশ কিছু দূর এলেও সারার কোনো হদিস মিলে না। যারা ব্যর্থ হয়ে রিসোর্টে কাছাকাছি ফিরে এলে হঠাৎ করে পায়ের সাথে পা বেজে উল্টে কোনো এক অজানা ব্যক্তিকে নিয়ে রাস্তায় পড়ে যায়। অজানা ব্যক্তি নেশা ভরা চোখে যারার দিকে তাকিয়ে আছে। যারা ভয় বিড়বিড় করে বলে, যারা, ইয়া আল্লাহ, আজ বোধ হয় আমার শেষ দিন। অজানা ব্যক্তি যারার কথা শুনে মুচকি হেসে বলে, অজানা ব্যক্তি, নামিম, আজ আপনার শেষ দিন নয়, কিন্তু আপনি বেশিক্ষণ আমার উপর এইভাবে থাকলে বোধ হয় আজ আমার শেষ দিন। যারা কারো কথা শুনে চোখ খুলে তাকায়। লোকটাকে যারার কেমন চেনা চেনা লাগছে, কিন্তু কোথায় দেখছে তা মনে করতে পারছে না। আপাতত এসব না ভেবে লোকটার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় কি বলছে বোঝার জন্য। লোকটা চোখের ইশারায় বোঝায় যারা তার উপর পড়ে আছে। যারার লজ্জায় মাথা কাটা যাবার অবস্থা তদি গড়ি করে তার উপর থেকে উঠে পড়ে। লোকটা উঠে তার পোশাক পরিষ্কার করতে করতে বলে, অজানা ব্যক্তি, তামিম, এখন বলুন এত সকালে এখানে কি করছেন? যারা, আমি একটা কাজে বের হয়েছিলাম। ফেরার সময় আমার পায়ের সাথে পা বেজে আপনার উপর পড়ে যাই। সরি। অজানা ব্যক্তি, ইটস ওকে। পরের বার। বলতে পারে না। এর মধ্যে সারা হেঁটে চলে আসে। সারা অজানা ব্যক্তিকে দেখে বলে, সারা, মাহিন, তুই তোর না দুপুরে ফ্লাইটে আসার কথা ছিল? অবাক হয়ে, মাহিন, হ্যাঁ। আসলে আপু, আজ সকালের কাজটা কালকে রাতে মধ্যে শেষ করে আজ সকালে ফ্লাইটে তোদের কাছে চলে এলাম। মাথা চুলকাতে চুলকাতে বলল সারা, তোকে নিয়ে আমি আর পারি না ভাই। রাগ করে, মাহিন, পরে বকিস। এখন বল তুই এত সকালে এখানে কি করছিস? সারা, হাঁটতে বের হয়েছিলাম। আর যারা, তুই এখানে কি করছিস? ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে। যারা, রুমে বসে বোর হচ্ছিলাম তাই একটু বাইরে ঘুরতে বের হয়েছি। মিথ্যা কথা বলল সারা। অহহ। যারা, আপু, উনি কি হয় তোর? সারা, আমার ভাই। আর মাহিনও হলো আমার ছোট বোন। যারা, যারা একবার আর চোখে মাহিনের দিকে তাকায়। মাহিন মুচকি হেসে দিয়ে বলে, মাহিন, একটু আগে উনার সাথে আমার পরিচয় হয়েছে। সারা, পরে তোরা কথা বলিস, এখন চল, তুই অনেক ক্লান্ত, আগে বিশ্রাম নিবি। তোরা আয়, আমি এগছি। মাহিন মাথা নেড়ে সম্মতি জানায়। যারার এখন মনে ভয় কাজ করছে, মাহিন আর সারা তো একসাথে ইউকে যাবার কথা, তাহলে কি মাহিন? যারা কৌতূহল বশত মাহিনকে জিজ্ঞাসা করে, যারা, একটা কথা জিজ্ঞেস করব? মাহিন, বলুন, কি বলবেন? যারা, আপু কবে ইউকে বেক করছে? মাহিন ভ্রু কুঁচকে যারার দিকে তাকালে যারা আমতা আমতা করে বলে, যারা, না মানে রোদ আর রোদ্রিকে সারপ্রাইজ গিফট দিব। মাহিন হেসে দিয়ে বলে, মাহিন, কালকে রাতের ফ্লাইটে। আচ্ছা, আমি এখন আসি, পরে কথা বলবো।
মাহিন চলে গেলে যারা কি করবে ভেবে পায় না। আকাশ সমান চিন্তা নিয়ে রিসোর্টে ফিরে যায়। সকাল গড়িয়ে দুপুর হয়ে যায় কিন্তু যারা কাউকে কিছু বলে না। যারা আর কিছু না ভেবে মাহিরকে নিরিবিলি জায়গায় নিয়ে গিয়ে বলে, যারা, জিজু তোমার সাথে আমার কিছু কথা আছে। মাহির, তাড়াতাড়ি বলো, ওদিকে রোদ আর রোদ্রি অপেক্ষা করছে। যারা ছোট একটা নিঃশ্বাস ফেলে বলে, যারা, আপু কাল রাতের ফ্লাইটে ইউকে বেক করছে। বন্ধুরা, এই গল্পের পরের অংশ পেতে আমাদের চ্যানেলের চোখ রাখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অংশের গল্প সবার আগে আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ।